আজকের অধিবেশনের দিনের আলোচনায় আমাদেরকে আরও বেশি অবাক করলেন মাননীয় অর্থমন্ত্রী। ফলে অর্থ সেক্টরের কিছু কথা, কিছু বক্তব্য দিয়ে আলোচনা শুরু করছি। আমরা যখনই ব্যাংকিং খাত বা অর্থ সেক্টরের আর্থিক খাতের কথা আসে, মাননীয় অর্থমন্ত্রী একটা বাক্যই বারবার বলেন যে বিএনপির সময়ে এরকম কোনো রেকর্ড নাই যে আর্থিক খাতে বিশৃঙ্খলা হয়েছে। উনি কিছুক্ষণ আগে অস্বীকার করলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা রাজনৈতিক নিয়োগ, তাদের দলের নির্বাচন কমিটির সদস্য, এবং তিনি এটা অস্বীকার করলেন। আমি মাননীয় স্পিকার টিআইবির একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। বর্তমান সরকারি দলের যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদের 59.41% ঋণগ্রস্ত, এবং যার বেশিরভাগ হচ্ছে সরকারি দলের। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন, নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা, এটাতে তিনি এক্সপার্ট। ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন দেওয়া হয়েছে এটা খুব পরিষ্কার মাননীয় স্পিকার। এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, সেই ঋণগুলো যাতে ঋণ পুনঃতফসিল করতে পারে, সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। ফলে জাতির সামনে এই জিনিসগুলো পরিষ্কার হয়েছে। এখন সামনের আর্থিক খাতে আরো নিয়োগ তারা কি বিবেচনায় দিবেন, এই জন্য আমরা তাদের উপর আর আস্থা রাখতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপির নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর, 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা, সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলেছে, কারণ আমি এখানে শপথ নিয়েছিলাম। তো মাননীয় স্পিকার, সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণ অভ্যুত্থানের পরে, 5ই আগস্টের পরে আমাদের সামনে 2টা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে আগাতাম, আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার, সেটা সন্দেহ আছে। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম, আমরা শপথ নিয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে 2024 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব তিনি নিজেই কথা বলেছিলেন। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছেন। এবং সরকার দলের সদস্যরা অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়ত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, এই অধিবেশনের পুরোটা সময় যদি আমরা সংস্কার, গণভোট, জুলাই সনদ, ৭২-এর সংবিধান নিয়ে অনেক কথা বলেছি, এবং একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কিছু কিছু মাননীয় সংসদ সদস্য তারা ৭২-এর সংবিধানকে ৭১-এর সাথে মিলিয়েছেন। মাননীয় স্পিকার, আমার জানা নেই আসলে তারা কোন বিবেচনা থেকে এটি মিলিয়েছেন। এটা তো সবসময় আওয়ামী লীগ মিলিয়েছে মাননীয় স্পিকার। তারা ৭২-এর সংবিধানকে ৭১-এর ফসল হিসেবে ৭১-এর চেতনার সাথে মিলিয়েছে। ৭২-এর মূলনীতিকে ৭১-এর মূলনীতি বলে ৭১-এর আদর্শ হিসেবে প্রচার করেছেন। আমরা তো সেটার বিরোধিতা করেছি মাননীয় স্পিকার সবসময়, এবং বিএনপির বহু নেতা এটার বিরোধিতা করেছে মাননীয় স্পিকার। ৭২-এর সংবিধানের ক্রিটিসিজম, সমালোচনা ৭২ সাল থেকেই বাংলাদেশে শুরু হয়েছিল। গত ১৬ বছর এই সমালোচনা তৈরি হয়েছিল। ৭২-এর সংবিধানের সমালোচনা মোটা দাগে তিনটি। প্রথমত, এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা প্রণয়ন করে নাই। আমি সরকারি দলের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের সাথে, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই, একটা স্বাধীন দেশের শাসনতন্ত্র রচনা করার অধিকার, সুযোগ সেই দেশের নির্বাচিত প্রতিনিধিদের হওয়া উচিত। ৭২-এর সংবিধান রচনা করেছিল যারা ৭০-এর নির্বাচনে আইয়ুব খানের এলএফের অধীনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার জন্য মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, এই ৭২-এর সংবিধান ইনহেরেন্টলি এটা একটা আনডেমোক্রেটিক কনস্টিটিউশন। একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা অর্পণ করা হয়েছিল মাননীয় স্পিকার। সেই সময়ের শেখ মুজিবকে সামনে রেখে এই সংবিধান তৈরি করা হয়েছিল। একজন ব্যক্তির হাতে সংসদের ক্ষমতা, নির্বাহী বিভাগের ক্ষমতা, এমনকি বিচার বিভাগের ক্ষমতাও নানা কায়দা করে তার হাতে তুলে দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার। ফলে স্বৈরতন্ত্রের বীজ কিন্তু সেই ৭২-এর সংবিধান থেকে বাংলাদেশে শুরু হয়েছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সংবিধান হচ্ছে মুজিববাদী আদর্শ দ্বারা রচিত হয়েছিল মাননীয় স্পিকার। ৭১-এর আদর্শ কিন্তু চার নীতি ছিল না মাননীয় স্পিকার। ৭১-এর আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ৭২-এর সংবিধান এসে বলা হলো জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষত্ব, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এবং এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন মেজর জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, আজকে বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে মাননীয় স্পিকার। শুধু জামাত ইসলাম ৭২-এর বিরোধিতা করেছে বলে কি বিএনপি এখন আওয়ামী লীগের পজিশনে চলে গিয়েছে? আমাদের জানা নেই মাননীয় স্পিকার। ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন বদরুদ্দিন উমর, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন মাওলানা ভাসানী, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন কমরেড মুজাফফর আহমেদ, ৭২-এর সংবিধানের বিরোধিতা শত শত মুক্তিযোদ্ধারা করেছেন মাননীয় স্পিকার। ফলে এই ৭২-এর সংবিধানকে বাতিল করার একটা সুযোগ আমাদের এসেছিল ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। জিয়াউর রহমানের এটা একটা ঐতিহাসিক ভুল বলবো মাননীয় স্পিকার, তার প্রতি সম্মান রেখে, যে আমরা সেই সময় সেই অপরচুনিটি মিস করেছি। আমরা একটা গণপরিষদ দিয়ে নতুন সংবিধান করতে পারি নাই, এবং এই অপরচুনিটি আমরা এই ২৪০০ মিস করেছি এবং এখনো করতে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ৫ই আগস্টের পরে যখন সংস্কারের আলোচনা আসলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম আমরা নতুন সংবিধান চাই বা সংবিধান পুনর্লিখন চাই। বিএনপি বলেছিল তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। ফলে ৫ই আগস্টের পর থেকে রাস্তা দুটি আলাদা হয়ে গেছিল মাননীয় স্পিকার। তখন আমরা একটা মধ্যপন্থায় আসলাম যে আমরা সংস্কারে আসি। সেই জায়গা থেকে সংস্কার কমিশন ঐক্যমত, সেখানে আলোচনা হলো। এখন সাংবিধানিক সংস্কার পরিষদ করার কথা গণভোটে বলা হলো। এখন বিএনপি সেই জায়গা থেকে সরে গিয়েছে। এখন বিএনপি যদি সেই জায়গা থেকে সরে যায়, আমাদেরকে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে মাননীয় স্পিকার। সংবিধান পুনর্লেখনের দাবি আমাদেরকেও জানাতে হবে, তারা যদি ৭২-এর পক্ষে এরকম অটল অবস্থানে থাকে।